করেছেন সবাইকেই ধন্যবাদ জানাই। আমরা মাঝে মাঝেই কোশ্চেন পাই, মাঝে মাঝেই এনকোয়ারি পাই যে স্যার কেরিয়ার কাউন্সেলিং জিনিসটা কি, স্যার কি করে ক্লাস 10-এর পর স্ট্রিম সিলেকশন করব, এরকম বিবিধ প্রশ্ন বিভিন্ন দিক থেকে আসে। তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে করতেই আজকে লাইভে আসা। তো আপনারা আপনাদের যা সুচিন্তিত মতামত সেগুলো আপনারা জানাবেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা এখানে টাইপ করবেন, আমি আমার যথাসাধ্য সম্ভব প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্যথায় ডিটেলস, কোনো কন্ট্যাক্ট ডিটেলস বা কোনো ইমেল আইডি থাকলে সমস্ত কোশ্চেনের উত্তর আমি টাইমে আপনাদের দিয়ে দেব। তো আমরা একটু ওয়েট করছি, যে আস্তে আস্তে সব বন্ধুরা জয়েন করছেন। আপনারা হয়তো নিজেরাও বুঝতে পারছেন যে আজকের দিনের ভীষণ ভীষণ সমস্যাকর একটা অবস্থার মধ্যে অভিভাবক, বর্তমান ছাত্রকুল সমস্যার মধ্যে পড়েছে। তো সেক্ষেত্রে এই উপস্থাপনা একটা প্রচেষ্টা মাত্র। বিভিন্ন দিক থেকে টিচার, স্টুডেন্ট, পেরেন্টস আমরা এত ইনকোয়ারি পেয়েছি যে কেন আমি লাইভ করি না। তো লাইভ করাটা বড় প্রশ্ন নয়, প্রশ্ন এটাই যে একটু আমার যেটুকু প্রশিক্ষিত নলেজ আছে সেই নলেজটা দিয়ে আমরা যদি কারোর পাশে দাঁড়াতে পারি, তাতে যদি পেরেন্টস এবং স্টুডেন্ট বা কর্পোরেট কোনো দিক থেকে সুবিধা হয়, তাহলে হয়তো আমার এই ক্যারিয়ার কাউন্সেলিং প্রফেশন বা আমার এই বিষয়ে যেটুকু পড়াশুনো করা আছে সেটাই আমি নিজেকে ধন্য মনে করব। শুভব্রত দা জয়েন করেছেন কর্পোরেট থেকে। শুভব্রত দা, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। সুচরিতা মুখার্জি, আশা করি ভালো আছেন। যারা এখনো জয়েন করেননি, আমরা 2-4 মিনিট সময় আপনার থেকে নিচ্ছি। তৃষা মণ্ডল জয়েন করেছেন। তো আপনাদের সবাইকেই আমার একটা বলার, যে কোশ্চেন্সগুলো আপনারা টেক্সট করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো কোশ্চেন দেখা যায় যে আনসার হয়তো আজকে দিতে পারলাম না, আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না, কারণ এটা এত বড় একটা টপিক, এত বড় একটা বিষয়, যে বিষয়টাকে কিন্তু সীমিত কিছুটা সময়ের মধ্যে আলোচনা করা সাজে না, বেঁধে রাখা যায় না। একটা জীবন যেমন প্রবাহমান, একটা মানুষের কেরিয়ারও প্রবাহমান। তো সেদিক থেকে বিচার করলে কেরিয়ার আগে একরকম ছিল, আস্তে আস্তে সময় তালে তালে বিভিন্ন টাইপের আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন রকম কোর্স আজকে আমাদের সমাজের মধ্যে রয়েছে। স্টুডেন্টরাও আগের থেকে অনেক অনেক বেশি টেক সেভি, যুগের সাথে তাল মিলিয়ে কোন কোর্সটা তার ক্ষেত্রে যাবে সেটাও তারা চিন্তিত। তো আমি বেশি সময় নষ্ট না করে এবার আমি বিষয়ে ঢুকবো।
কিন্তু আমি কেরিয়ার কাউন্সিলিং করছি, এটা তো বড় কথা নয়। বড় কথা এটাই যে আমি আমার ছোট পরিচয় এক লাইন বলে নিয়ে আমি আজকের টপিকে ঢুকব। আজকের টপিকটা ওভারঅল শুধুমাত্র কেরিয়ার কাউন্সিলিংয়ের এলিমেন্টারি পার্ট। কারণ আপনারা অবশ্যই অবগত আছেন যে কেরিয়ার কাউন্সিলিং একটা বিরাট ভাস্ট এরিয়া। তো আমি আজকে কেরিয়ার কাউন্সিলিংয়ের বেসিক্সটা নিয়ে আলোচনা করব। আবার 5-7 দিন পর বা 10 দিন পর হয়তো আবার লাইভে আসব আপনাদের কোশ্চেনগুলোকে নিয়ে, এবং সেক্ষেত্রে অ্যাডিশনালি আমি ভেবে রেখেছি হয়তো ক্লাস 12-এর পর স্টুডেন্টরা কোন দিকে যাবে, কি করবে, সেটা নিয়ে আলোচনা করব। তারপরের উইকে গ্র্যাজুয়েশনের পর কি হবে, স্টুডেন্টরা কোন দিকে যাবে, সেই নিয়ে আলোচনা করব। এরপরে প্রফেশনাল লেভেলের যদি কারোর কোনো কোয়ারিজ থাকে বা কোয়েশ্চেন্স পাই, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ শুভব্রত দা, শুরু করছি। একটু প্লিজ শুভব্রত দা। তো আজ আমি নিজে যেটুকু যা পড়াশুনো করেছি তার সাথে কেরিয়ার কাউন্সিলিংয়ের মেজর যে সার্টিফিকেশনগুলো হয়তো আপনারা শুনেছেন, সিডিএ কেরিয়ার ডেভেলপমেন্ট অ্যালায়েন্স, যেটা ইউএসএ, এটা মাইন্ডলারের সাথে করে, সেখান থেকেও সার্টিফাইড। ইউসিএলএ ক্যালিফোর্নিয়া সার্টিফাইড, ইউনিভার্সিটি সিঙ্গাপুর অ্যান্ড আদার্স ফিউ হাউসেস ইন ইন্ডিয়া। এখন আমাদের কাছে যেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে কেরিয়ার জিনিসটা কি। কেরিয়ার জিনিসটা কি? কেরিয়ার বিষয়টা বলতে গেলে আমাদের কাছে আমরা যেভাবে দেখি, বিশেষ করে যখন কোনো স্টুডেন্ট প্রবলেমে পড়ে, পেরেন্টস প্রবলেমে পড়েন, বা কোনো টিচার্স তাকে প্লেসমেন্টের সময় প্রবলেমে পড়েন, তখন কতগুলো গ্লিমসেস অফ ওয়ার্ডস ভেসে আসে। কোনগুলো? বেসিক্যালি আমি যখন ফেস করি তখন স্যার আমি এই কোর্সটা পড়তে এসেছি আমার বন্ধু পড়ছে বলে। যারা এখানে স্টুডেন্ট, টিচার, কর্পোরেট আপনারা সবাই আছেন, প্রশ্নটা ফার্স্ট আমি আপনাদেরই করি, এটা কি সঠিক কেরিয়ার নির্বাচনের পদ্ধতি? আশা করি না। আপনারা আপনাদের মতামত লাইভ বক্সে লিখবেন, চ্যাটে লিখবেন, এটা আমাকে এনরিচ করবে। দ্বিতীয় যে প্রশ্নগুলো আমরা পাই, ইভেন আজকেও পেয়েছি, আজকেও একটু আগে পেয়েছি, স্টুডেন্ট আসতে চাইছে কেরিয়ার কাউন্সিলিংয়ে, বাবা মা বলেছে আমি যাব না, তুমি যাও, তুমি গিয়ে তোমারটা বুঝে নাও। তাহলে কোথাও কেরিয়ার কাউন্সিলিংয়ের সাথে বোধহয় পেরেন্টিংয়েরও একটা সুসম্পর্ক রয়েছে, যেটা আমাদের একটু হলেও বুঝতে হবে। নেক্সট, যে স্যার আমি যেটা বলছিলাম যে বলছে যে বন্ধু পড়ছে বলে আমি নিচ্ছি। দ্বিতীয় হচ্ছে আর একটা কেস বললাম। 3 নম্বর কেস হচ্ছে আর একটা কেস আমরা পাই, স্যার আমি যেখানে প্রাইভেট টিউটর পড়ি সেখানে আমার প্রাইভেট টিউটর বলেছেন এটা করো, এই কোর্সটা করো। আমি যথোপযুক্ত সম্মান সব জায়গায় রেখে একটা কথাই বলতে চাই, কেরিয়ার কি এটাই যে আমি অঙ্কের মাস্টারমশাই বলে সে অঙ্কই পড়বে, আমি কমার্সের বা ম্যানেজমেন্টের লোক বলে সে ম্যানেজমেন্টই পড়বে? আশা করি আপনারা আমার সাথে একমত হবেন, আর আরেকটু পরে সম্পূর্ণ একমত হবেন যে এটা কেরিয়ার হতে পারে না। তাহলে কেরিয়ারটা কি? ধাপে ধাপে এবার আমি প্রবেশ করব যে কেরিয়ারটা কি। প্রথম আসি কেরিয়ার। জাস্ট শুধু শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, কেরিয়ার মানে হচ্ছে একটা আলটিমেটলি প্রফেশন। Sometimes you can speak it a occupation, sometimes you can think for a trade, ultimately you can think for the nature of the job. যে আমরা, শুভব্রত দা একটা কমেন্ট করেছেন যে কেরিয়ার কাউন্সিলিং এর সাথে স্টুডেন্টসকে নিজের মতামত রাখা উচিত। 100বার শুভব্রত দা, আমি তোমার সাথে 100% একমত যে স্টুডেন্টের মতামত, স্টুডেন্টের স্কিলস, আমি এইটা সেকেন্ড পার্টে আসছি শুভব্রত দা, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। তাহলে কেরিয়ার বলতে গেলে আমরা খুব সাদামাটা ভাষায় এটাই বুঝলাম আমার মতো করে, যে কেরিয়ার মানে হচ্ছে একটা প্রফেশন, একটা অকুপেশন বা একটা ট্রেড
বা আলটিমেটলি যে জবে আমি ঢুকছি সেই জবেই জুনিয়র থেকে সিনিয়র হয়ে আমি প্রমোশন পাবো। তাহলে প্রশ্নটা উঠছে যে ক্যারিয়ার কাউন্সিলিং কেন আমি করব? কেন বাবা মা একটু খরচ করে ক্যারিয়ার কাউন্সিলিং করাবেন? কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, বিভিন্ন জায়গায় ক্যারিয়ার কাউন্সিলিং করতে গিয়ে দেখেছি প্রশ্ন একটাই ঘুরে ফিরে আসছে, হয়তো আমার বলাটা উচিত নয়, যে স্টুডেন্টদের মধ্যে এখনো বা পেরেন্টের মধ্যে এখনো কেরিয়ার মনস্কতা বা কেরিয়ার কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা অনুভব করা যাচ্ছে না। যেটা শুভব্রতদা লিখলেন, আপনারা হয়তো মেসেজে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টের ওপিনিয়ন নেওয়া উচিত। স্টুডেন্ট তার নিজের কথা বলবে, তাহলে কি কথা বলবে সেটাকে আমি আরেকটু সুসংহতভাবে আর দু একটা শব্দ সেখানে যোগ করছি। জয়েন করেছেন অংশুমান দাশগুপ্ত, থ্যাংক ইউ। ক্যারিয়ার কাউন্সিলিংকে যদি আমরা একটা প্রসেস ধরি, যে হ্যাঁ আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের জীবনও যেমন একটা প্রসেস, ক্যারিয়ার কাউন্সিলিংও একটা প্রসেস, কিন্তু সেখানে আমরা কি নেব? আমরা কি শুধুমাত্রই ওই প্রশ্নগুলো যে বন্ধু বলেছে বলে, টিচার্স বলেছেন বলে, পাশের বাড়ির ছেলেটা পড়ে বলে না, আমরা নলেজ স্টাডি করব। যে সে নলেজ মানে তার সাবজেক্ট নলেজ, তার বহির্জগতের নলেজ, পার্ট অফ ইকোনমিক নলেজ, এই জিনিসগুলো আমরা একটু স্টাডি করব। হ্যাঁ, শুভব্রত লিখেছে বাবা মায়ের ইগো স্যাটিসফ্যাকশন, ঠিকই, এটা তো হচ্ছে, তাই আমরা দেখছি। বাবা বলছে লয়ার হতে চাই, মেয়েও লয়ার হবে। আমি ছোটবেলায় লয়ার হব ভেবেছিলাম, হতে পারিনি, তাহলে আমি মেয়ের মধ্যে বা ছেলের মধ্যে লয়ারকে দেখতে চাই। কিন্তু এটা তো হতে পারে না, এবং এই কারণেই আপনারা হয়তো দেখে থাকবেন প্রচুর ফ্রাস্ট্রেশনস, প্রচুর কি বলবো, বলতে খুব খারাপই লাগছে, মানে সুইসাইড, বিভিন্ন রকম ঘটনা আইআইটির মতো জায়গায় হচ্ছে, এলএনএ পড়তে গিয়ে ঘটছে। সুতরাং হয়তো এই জিনিসটা আমি কনক্লুশনে আসবো, এখন বলছি না, যে চয়েস পার্টটা স্ট্রেংথ উইকনেসের উপরে থাকা উচিত। পেরেন্টস বা আমরা মেন্টার যারা আছি তাকে অ্যাসিস্ট করব বিভিন্নভাবে। তো ঠিক আছে, ক্যারিয়ার কাউন্সিলিং এর বিষয়টাতে আসছি। আমরা নলেজ দেখতে চাই, আমরা অ্যাপটিচিউড দেখতে চাই। অ্যাপটিচিউড কাকে বলে? প্রত্যুৎপন্নমতিত্ব। তারও যদি আমরা সাব ক্লাসিফিকেশন করি, ধরুন নিউমেরিক্যাল অ্যাপটিচিউড, রিজনিং অ্যাপটিচিউড, স্প্যাশিয়াল অ্যাপটিচিউড, মানে ভবিষ্যৎ সম্বন্ধে সে কতটা লজিক্যাল, ভার্বাল অ্যাপটিচিউড, মেকানিক্যাল অ্যাপটিচিউড, অনেক রকম অ্যাপটিচিউড হয়। তা আমরা বাইরে থেকে কি করে বুঝবো একটি স্টুডেন্ট তার অ্যাপটিচিউড কি আছে? আমাদের শরীর খারাপ করলে যেমন আমরা ডাক্তারবাবুর কাছে যাই, আমরা একটা লয়ের প্রবলেম হলে আমরা লয়ারের কাছে যাই, ঠিক সেরকমই আমরা কিন্তু আমাদের আজকে অর্ডার অফ দ্য ডে বা প্রয়োজন এসেছে। আমি ক্যারিয়ার কাউন্সিলিং প্র্যাকটিস করছি বলে নয়, আপনি যে কোনো ক্যারিয়ার কাউন্সিলিং এর কাছে অ্যাপ্রোচ করুন, যাতে আপনি সুচিন্তিত মতামত পেতে পারেন। দেন দ্য স্ট্রেংথস, আমাকে স্টাডি করতে হবে স্টুডেন্টের স্ট্রেংথ কোথায় আছে। হয়তো সে খুব ভালো ছবি আঁকে, তার মানে তাকে আমি বলছি না তুমি রং তুলি দিয়ে ছবি আঁকো, হয়তো সেখান থেকে সে খুব ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারে, কারণ সে টেক স্যাভি আছে। সুতরাং প্রত্যেকটা জিনিস আমাকে ধরে ধরে দেখতে হবে। ইন্টারেস্ট, শ্রাবণী তুই জয়েন করেছিস, থ্যাংক ইউ। শ্রাবণী আমাদের ছাত্রী, অনামিকা আমাদের ছাত্রী, থ্যাংক ইউ। স্ট্রেংথস আমাকে ধরে ধরে দেখতে হবে। এই শ্রাবণী যে জয়েন করেছে, শ্রাবণীর ক্যারিয়ার কাউন্সিলিংও আমার হাতেই ছিল এক সময়। খুব ভালো মেয়ে, পড়াশোনায় ভালো, ভদ্র মেয়ে। ইন্টারেস্ট, কোন জায়গায় আমার ইন্টারেস্টটা যাচ্ছে? আমরা ইন্টারেস্ট বলতে বুঝি যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার, এগুলো আমাদের ইন্টারেস্ট না। ক্যারিয়ার কাউন্সেলিং
থেকে আপনি যে ইন্টারেস্টটা পাবেন তার 2-4টে শব্দ আমি আপনাকে জাস্ট বলতে চাই। 1 নম্বর আপনি পাবেন রিয়েলিস্টিক, আপনি কতটা বাস্তববাদী। 2 নম্বর আপনি পাবেন আপনি কতটা প্র্যাকটিক্যাল, আপনার ইনভেস্টিগেটিভ মেন্টালিটি কি আছে, আপনি আর্টিস্টিক কোনো মেন্টালিটি আছে কিনা। ছবি আঁকা নয়, যেমন হসপিটাল ইন্ডাস্ট্রিতে কে ছবি আঁকছে বলুন তো, কিন্তু হসপিটাল বা হোটেল যেখানে হসপিটালিটির কিছুটা অ্যাভিয়েশন জায়গা রয়েছে, তাহলে অবশ্যই ফর এক্সাম্পল সেই স্টুডেন্টের মধ্যে আমরা এটা একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর দেখতে পাই, সেটা অবশ্যই আমরা দেখতে পাই। আমার কথার ভুল ধরবেন না, আমি দেখতে পাই বা আমরা দেখতে পাই বলছি বলে। আমরা মানে সমগ্র যারা আমরা অল ইন্ডিয়া প্র্যাকটিস করি ক্যারিয়ার কাউন্সেলিং এর, আমাদের নিজেদের টিম গ্রুপ আছে, আমরা অনেক রকম কেস নিয়ে আলোচনা করি। আমরা এই আমরাকে বোঝাতে চাইছি। দেন আমরা স্টুডেন্টের ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে বুঝতে চাই, যে কোন সেন্টিমেন্টে বড় হয়েছে। আমরা এমন কিছু স্টুডেন্টকে পাই, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, যে বাড়ির অনেক অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের অশান্তি, যেটা স্টুডেন্টের ক্যারিয়ারের এগেনস্টে চলে যাচ্ছে। এমনও মেরিটোরিয়াস স্টুডেন্ট বিভিন্ন রকম এক্সাম্পল সাইট করে আমাদের সামনে, কারণ আমরা তো বলে রাখা ভালো, আমরা ক্লাস 7 থেকে শুরু করে মাস্টার্স মানে যেটা ফুল টাইম কোর্স, এছাড়া প্রফেশনাল ক্যারিয়ার কাউন্সেলিং অফার করে থাকি। তো এই ইমোশনাল পার্ট, একটা স্টুডেন্টের মাইন্ডসেট কোন জায়গায় রয়েছে সেটাকেও কিন্তু স্টাডি করতে হবে। দেন হচ্ছে মোটিভেশন। মোটিভেশন বলতে গেলে দেখুন, আমরা সবসময় বুঝি ইনকাম ইনকাম ইনকাম, স্যালারি কি করে বাড়বে। বাচ্চাকে প্রথমেই বোঝাতে হবে, ফর এক্সাম্পল, আচ্ছা আপনারা বলুন তো, যে ছোট থেকে একটা বাচ্চা কি করে বড় হয়, যে শুধুই শুনে বেশিরভাগ বড় হয়, বেশিরভাগ তোর দ্বারা কিচ্ছু হবে না, পাশের বাড়ির ছেলেটা সব করছে, এভরিথিং ইউ আর ডুইং, ইউ আর ওয়েস্টিং মাই মানি। কেন আমাদের কথাগুলো আসবে না যে আমরা কি করে তাকে প্রোডাক্টিভ করতে পারি। এই যে ব্যাপারটা, মোটিভেশন বলতে গেলে আমরা কিন্তু তাদের, the tricks of motivation differs from your thoughts and my thought. Then inspiration, তাকে ইন্সপায়ার করা। আমরা যখন কাউন্সেলিং করি, আমরা তাকে ইন্সপায়ার করতে চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে সত্যি সে মন থেকে কাউন্সেলিং এসছে, না শুধু একটা প্যাসিভ বাবা মা নিয়ে এসছে বলে সে এসছে, না নিজে পয়সা আছে বলে একবার করতে হয় বলে করছে। সেই ইন্সপিরেশনটা কিন্তু আমরা তার বডি ল্যাঙ্গুয়েজ, আই এক্সপ্রেশন, পিচ টু দ্য ওয়ার্ডস, মানে একটা ওয়ার্ডের উপর কেমন জোর দিচ্ছে, কোয়ালিটি অফ কোশ্চেন্স, অনেকগুলো থেকে ধরতে পারি, এবং তার বেসিসে আমরা ইনস্ট্রুমেন্ট প্রয়োগ করি, সাইকোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যাতে সে ইন্সপায়ার হয়। কিসে? টু পার্টিসিপেট। আমি দেখতে পাচ্ছি তুরবন্দা জয়েন করেছেন, উনি একটা এডুকেশন ইনস্টিটিউটে প্রফেসর। অরিজিৎ জয়েন করেছেন, থ্যাংক ইউ সবাইকে। নেক্সট আসছে ভ্যালুজ। আচ্ছা আপনারা বলুন তো, ছাত্রদের আজকে মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে? তো সেই যে ভ্যালুজ, এবং সেই ভ্যালুজ যে মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেটা বোধহয় রিফ্লেকশন। আপনারা যারা প্রফেসর আছেন, কি কলেজ বিশ্ববিদ্যালয়ে আছেন বা কর্পোরেটে আছেন, আপনারাও আমার সাথে এগ্রি করবেন। আপনারা হয়তো মিডিল এজের স্টুডেন্টকে পাচ্ছেন বা এন্ড প্রোডাক্ট হিসাবে কর্পোরেটে পাচ্ছেন, কিন্তু এই যে জায়গাটা ভ্যালু সিস্টেম ইজ ভেরি মাচ অ্যাপিলিং টু মি। আজকে লাইভে আসার আগে আমি অনেক চিন্তা করেছি, সত্যি বলছি, অনেক স্টুডেন্ট থেকে, পেরেন্ট থেকে বলেছেন যে স্যার আপনি একটু লাইভে আসুন, যে যেখানে আছি যদি আরেকটু কিছু ইন্টারঅ্যাক্ট করতে পারি। নেক্সট আসছি এই ক্যারিয়ার কাউন্সেলিং এর মধ্যে, যেটা শুভব্রতদা বলছিলেন, স্টুডেন্টদের পার্সোনালিটি ট্রেট, মানে তার ইন্টারনাল সে কি ব্যাপারটা, তার স্কিল কতটা আছে, সে টেকনিক্যাল স্কিল, তার কনসেপচুয়াল স্কিল,
তার মোটিভেশনাল স্কিল, তার বিভিন্ন রকমের স্কিল কত রকমের আছে, তো সেগুলো তাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। দেন এর বেসিসে অ্যান্ড আদার্স কিছু প্যারামিটারের বেসিসে অবশ্যই পেরেন্টসের ইকোনমিক কন্ডিশন, সে স্টুডেন্ট দেশে থাকতে চায় না বিদেশে থাকতে চায়, কালচারালের সাথে সে কতটা অ্যাকোয়ান্টেড হতে পারবে, সবকিছুকে বিচার করে আলটিমেটলি আমরা যে সাজেশনে আসি, এই যে টোটাল প্রসেস অ্যাবাউট স্টাডি দ্য স্টুডেন্টস অ্যান্ড কাম টু দ্য প্রিডিকশন অ্যাবাউট দ্য স্টুডেন্ট, যে ভবিষ্যতে তুমি এইটা করো, এটাই তোমার লাভবান হবে, এইটাকে আমরা বলতে চাইছি টোটাল ক্যারিয়ার কাউন্সেলিং প্রসিডিওর। মোহাম্মদ শামীম তুমি জয়েন করেছো। শামীম ভালো আছো? শামীম আমাদেরও কলেজের ছাত্র, এক জায়গায় আমি ক্লাস নিতাম। শামীম আমাদের স্টুডেন্ট। এরপরে যে স্টুডেন্টরা বা গার্জিয়ানরা কোশ্চেন্স গুলো করেন, আমাদের সোমা ঘোষ ম্যাডাম জয়েন করেছেন, ওয়েলকাম সোমা ম্যাডাম। যে মোস্ট অফ দ্য গার্ডিয়ান আমাদের প্রশ্ন করেন যে স্যার ক্যারিয়ার কাউন্সেলিংটা কি? হতেই পারে মানুষ না জানতেই পারে, তবে আমি সাধুবাদ জানাই তাদের যারা এটা জানতে চান। আমি আমার টোটাল টিম তাদের হেল্প করার জন্য একদম রেডি। তারা অনেকেই জানতে চান যে কিভাবে ক্যারিয়ার কাউন্সেলিং প্রসিডিওরটা হয়, পুরো কি কি সিস্টেম বা কি কি ধাপ। হ্যাঁ শামীম, আমি ভালো আছি শামীম, আই এম ওকে নাও। হাউ ইজ ক্যারিয়ার কাউন্সেলিং ডান? ক্যারিয়ার কাউন্সেলিং কিভাবে হচ্ছে? দেখুন, ক্যারিয়ার কাউন্সেলিং এর পদ্ধতি আমি বা আমরা যেটা ফলো করি তার দুটো পার্ট থাকে। একটা পার্ট হয় আমাদের কাউন্সেলিং, আর একটা পার্ট থাকে যে পার্টটা দিল্লি থেকে কন্ডাক্ট হয়, আমাদের অফিস তাদের অ্যাজ পার সিও এগ্রিমেন্ট অথরাইজড আমরা সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট নিয়ে আমরা কন্ডাক্ট করি। এবং যদি বলেন যে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টের অ্যাকুরেসি লেভেল কিরকম, অ্যাপ্রক্সিমেট 93 to 94% ইজ ভেরি ইম্পর্টেন্ট। সঞ্জয়, গুড ইভিনিং। নেক্সট আমরা আর একটা কোশ্চেন ফেস করি। শুভব্রতদা লিখেছেন যে আগে দেখা উচিত সামনের পথের জমিটা কতটা শক্ত, শুধু অ্যাজিউম করে হয় না, শর্ট অ্যানালিসিস দরকার। কারেক্ট। হ্যাঁ শুভব্রতদা, তুমি ঠিকই বলেছো। আমি শুধু স্ট্রেংথের কথাটা বলেছি, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস তাদের বুঝিয়ে দেওয়া, এগুলো আমি যেভাবে প্ল্যান করেছি, যারা পরে জয়েন করেছেন আর একবার বলে দিচ্ছি, আমরা এটাকে বেশ ধাপে ধাপে করব। ইট ইজ দ্যাট ইন্ট্রোডাক্টরি টুডে যে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং কি করি। আরো 7-10 দিন পরে আবার আমি আসবো লাইভে, সেদিন আমি এইচএস এর পর কিভাবে করতে হয়, কোন কোন লাইনে যাওয়া যায়, কি কি কোর্স এখন মডার্ন ট্রেন্ডে এসছে, তার জব অপরচুনিটি কি হতে পারে, অ্যাজ বেস্ট অফ মাই নলেজ আমি পেশ করব। তারও আবার 7-10 দিন পরে গ্রাজুয়েট, ইউজি, নতুন এডুকেশনাল পলিসি এনইপি এসছে, আপনারা জানেন, নিয়ে বলবো। কাম ব্যাক টু দ্য কোশ্চেন্স। আমরা আর কি কোশ্চেন্স ফেস করছি, যে হু অল নিডস ক্যারিয়ার কাউন্সেলিং, কারা ক্যারিয়ার কাউন্সেলিং ফেস করে। ঠিক সিমিলার কোশ্চেন আমি যখন বেলুড়ে গেছিলাম কাজ করতে, একই কোশ্চেন বেলুর মঠে, আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে ফেস করছি একই জিনিস, যে আমরা কিভাবে আমরা এই নিড অফ দ্য ক্যারিয়ার কাউন্সেলিং, যে অর্ডার অফ দ্য ডে, এই জায়গাটাকে বোঝাবো। অনেকেই প্রশ্ন করেন যে স্যার ক্যারিয়ার কাউন্সেলিংটা কে করবেন, আপনি করবেন না আদার্স কেউ করবেন? একেবারেই নয়, কাউন্সেলিংটা আমিই করব, কারণ এর জন্য যা প্রশিক্ষণ নেওয়া দরকার সেই প্রশিক্ষিত জায়গায় আমরা করব। এবং আমি করি মানে আমি বলবো না কখনো যে আমাকে দিয়ে আপনাকে করাতে হবে, এটা নয়। আপনার যেখানে মনে চায় করান, কিন্তু স্টুডেন্টকে প্রপার দিশা দেখানোর জন্য গোটা ভারতবর্ষে প্রচুর হাউস আছে যারা
খুব ভালোভাবে কাজ করছেন, আপনারা তাদের হেল্প নিন এবং ছেলেকে সুন্দর কেরিয়ারটা উপহার দিন, নট বাই ফোর্স বাট বাই উইলিং। ক্লিয়ার? মানে স্টুডেন্টকে সেই এনার্জিটা তৈরি করতে হবে। বাট এটাও আমি জানি কিছু ভালো ভালো স্কুল আছে যেখানে কিন্তু এই ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম চলে। নেক্সট, গার্জিয়ানরা আরও একটা প্রশ্ন করেন বা স্টুডেন্টরা, হাউ ক্যান আই শিডিউল মাই সেশন? আমি আমার সেশনটাকে শিডিউল করব কি করে? আমি তো চাকরি করি। হ্যাঁ, সত্যি আমাদের কাছে একজন ভদ্রমহিলা রেজিস্টার করেছেন, মধুমিতা ঘোষ। উনি 35 থেকে 36 বছর আনুমানিক বয়স, থাকেন মধ্যমগ্রামের ভেতরে, ওই বাদু রোডের ভেতর দিকে থাকেন। আমি কেন বলছি এটা বোঝানোর জন্য, ওনাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন ক্যারিয়ার কাউন্সেলিং চান, উনি আমাকে বলেছিলেন যে স্যার আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু পাচ্ছি না, এখন কি করা যায়? আগে তো আমাদের সময় এই ফেসিলিটিগুলো ছিল না। তো এখন শিডিউল কথা বলতে কি এটাই এলো, ধরুন উনি কোথাও চাকরি করছেন প্রাইভেট সেক্টরে, উনি অন্য কিছু চেঞ্জ চাইছেন, এবার টাইমের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, সেই জন্য আমাদের কিন্তু 24/7 উই আর অ্যালার্ট ফর ক্যারিয়ার কাউন্সেলিং। যে কারণে আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা এত রাতে আপনাদেরও সহযোগিতা নিয়ে আমরা আলোচনা করছি। এমনও হয়েছে রাত 10টা থেকে 11টাতেও আমি ক্যারিয়ার কাউন্সেলিং এ বসেছি। আদারওয়াইজ বাবা মা ফ্রি হচ্ছেন না, তখন করবো ক্যারিয়ার কাউন্সেলিং। যাই হোক, তো শিডিউল করে নিতে হবে, সময় আমাদের করে নিতে হয়, গার্জিয়ানকে বা স্টুডেন্টকেও তার সময় করে নিতে হবে। নেক্সট, হাউ শুড আই প্রিপেয়ার ফর ক্যারিয়ার কাউন্সেলিং? না, ক্যারিয়ার কাউন্সেলিং এর জন্য কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই। স্টুডেন্ট একেবারেই আগের দিন যত রেস্টে থাকবে ব্রেন, এবং পরের দিন তত ভালো ক্যারিয়ার কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে হবে। কিন্তু অনুগ্রহপূর্বক যারা গার্জিয়ান আছেন তাদের উদ্দেশ্যে বলা যে স্টুডেন্টকে তার মনের কথাটা বলতে দেবেন। স্টুডেন্ট যেন বাই প্রেশারাইজড কোনো আনসার না দেয়, যে ভয়ে ভয়ে সে উত্তর দিচ্ছে, বাবা এটা বলবে, বাবা পাশে বসে আছে কি মা পাশে বসে আছে। কারণ বুঝতেই পারছেন আমরা ক্লাস 7 থেকে করি, তো ন্যাচারালি এটুকু আমার আপনাদের কাছে করজোড়ের নিবেদন যে তাদের মনের কথাটি আপনারা বলতে দিন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে, স্টেটমেন্ট থাকলে আপনারা লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, এরপরে আজকের দিনে দাঁড়িয়ে কেরিয়ার একটা বিরাট বড় শব্দ হয়ে দাঁড়িয়েছে, ইজ এ বাজ ওয়ার্ড। কিন্তু এইগুলো করতে গেলে আর কয়েকটা পয়েন্ট আমার মনে হয় একটু আমাদের স্মরণ নিয়ে নেওয়া উচিত, যেগুলো গার্জিয়ান বা অভিভাবক বা স্টুডেন্ট যারা একটু সিনিয়র স্টুডেন্ট, অন্তত 11-12 পড়ছে বা পড়ছেন, তারাও কিন্তু আর কয়েকটা টপিকের উপরে কনসেন্ট্রেট করে ক্যারিয়ার কাউন্সেলিং অ্যাপিয়ার করবেন। যেমন 1 নম্বর, তোমার প্রিভিয়াস স্কোর কার্ড। আমরা যখন জিজ্ঞেস করি একটি স্টুডেন্টকে তুমি মাধ্যমিকে কত পেয়েছো বা উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো, যে ঝপাঝপ উত্তর দিতে পারছে যে এত পার্সেন্ট পেয়েছি স্যার, একদম আই কন্ট্যাক্ট বজায় রেখে, এর মানেটা কিন্তু আলাদা, সে অনেকটা কনফিডেন্ট। আবার কিছু বাচ্চা থাকছে, না স্যার একটু দেখে নিতে হবে, তার মানে তার মাধ্যমিকের যে মার্কস, সেই মার্কসটাও সে নিজের মতো করে মনে রাখতে পারলো না। জাস্ট 2 বছর আগে সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এখন 12 ধরুন এসছে ক্যারিয়ার কাউন্সেলিং এ, এটা খুব অনভিপ্রেত। সুতরাং যত ভালোই পড়াশোনা হোক, অন্তত তার এই জায়গাটায় সচেতন হতেই হবে। আউটডোর অ্যাক্টিভিটিস, আজকের স্টুডেন্ট খেলাধুলা বা আদার্স কোনো অ্যাক্টিভিটি, যোগা, মেডিটেশন, ড্রয়িং, এনিথিং সে ইনভলভ কিনা, সেটার থেকে আমরা বোঝার চেষ্টা করি যে নেচার অফ ইনভলভমেন্ট কেমন আছে, যে সে কেমন ধরনের ইনভলভ হতে চায়। সে সত্যিই কি স্পোর্টস রিলেটেড আউটডোর অ্যাক্টিভিটিতে ইনভলভ হতে চায়, না সে কোনো ছবি আঁকতে চায়। নেচারটাকে বা ট্রেন্ডটাকে, তার মাইন্ডসেটের ইনক্লাইনেশনটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। নেক্সট,
যেটা শুভব্রতদা লিখেছিলেন শর্ট অ্যানালিসিসে, ওটাকেই একটু আমি অন্যভাবে বলছি, যে তার লাইকিংস কি, তার ডিসলাইকিংস কি। অনেক সময় আমরা স্টুডেন্টকে জিজ্ঞেস করি ফেভারিট কালার কি তোমার। স্টুডেন্ট অনেক ভেবে চিনতে চোখ টোক কপালে তুলে একটা উত্তর দেয়, কিন্তু ম্যাটারটা হচ্ছে আমরা টু দ্য পয়েন্ট আনসার চাই। হ্যাঁ, অবশ্যই তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে জিজ্ঞেস করলে সে যদি একটু ভেবে নেয় তাতে আমার আপত্তি নেই, কিন্তু তোমার ফেভারিট কালার কি? তুমি যখন জামা কিনতে যাচ্ছ তুমি তোমার ফেভারিট কালার জানো, তুমি যখন আমার সামনে এসে বলছো তুমি কেন বলবে না? তার মানে তুমি ভাবছো যে ক্যারিয়ার কাউন্সেলিং মানে এমন কোন একটা কালার বলা উচিত যেটা আমার ভালোর দিকে যায়। না, হয় না। বিকজ এই কালার সাইকোমেট্রিটা একটা ডিফারেন্ট থিং। অনেক সময় কালার দিয়েও কিন্তু মানুষের একটা পার্ট অফ সেকশন অফ থট প্রসেসকে রিড করা যায়। নেক্সট আমাদের যেটা আর একটা করতে হয় সেটা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক, মানে কালচারাল কোনো ডেফিসিয়েন্সি বাচ্চার মধ্যে আছে কিনা, এনি সর্ট অফ কালচারাল ডেফিসিয়েন্সি, কোনো ব্যাড হ্যাবিটস লাইক এনি স্মোকিং, এনি অ্যালকোহলিক। দেখুন, আমরা ডাইরেক্টলি তো তাকে জিজ্ঞেস করি না, কিন্তু এমন কিছু কোশ্চেন দিয়ে তাকে ঘেরা হয়, সেই কোশ্চেনগুলোর মধ্যে সে চোখ সরিয়ে নিচ্ছে কিনা, ইরিটেট ফিল করছে কিনা, স্ক্র্যাচিং দ্য হেডস করছে কিনা, নেল বাইটিং করছে কিনা, এক্সেসিভ সোয়েটিং হচ্ছে কিনা, যেগুলোর মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। আর টোটাল ক্যান্ডিডেটকে একটা প্রোফাইলকে কি করে ইভ্যালুয়েট করতে হয় সেই জায়গাটা আমাদের করতে হয়। নেক্সট আসছে তার সোশিও ইকোনমিক ফ্যাক্টর। সেই বাচ্চার যেভাবে বড় হয়েছে সেখানে তার সোশিও ইকোনমিক ফ্যাক্টরটাকে বুঝতে হবে, যে অর্থ দিয়ে বাবা পড়াচ্ছেন বা ব্যাংক লোনে পড়ছে, তাকে ইন্টারেস্ট শোধ করতে হবে, ক্যাপিটালটা শোধ করতে হবে কি বাবা শোধ করবেন, বা আমি যতটুকু চাকরির জন্য তৈরি হচ্ছি, আমি মার্কেটে জব ইন্টারভিউতে গেলে আমি যখন জিজ্ঞেস করবে এক্সপেক্টেড স্যালারি কত, আমি যাতে বুঝতে পারি আমার ভ্যালুয়েশনটা এই সোশিও ইকোনমিক ফ্যাক্টরে কম্পিটিটিভ মার্কেটে আমি কি পজিশনে আছি। তাহলে কেরিয়ার কাউন্সেলিং এর কাজ অনেক শুরু থেকে তাকে বুঝিয়ে দেওয়া যে দেখো বাবা, তুমি এইটা পড়লে হবে না, এইটা তোমার ইন্টারেস্ট আছে, আমি টেস্ট করে বুঝলাম, দুটো অপশন দিলাম, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এই দুটোর মধ্যে একটা তুমি পড়ো। চয়েস করলো, কলেজ স্ট্রিম সিলেকশন হলো, কলেজ সিলেকশন হলো, সে ভর্তি হলো। আর ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে বলে দেওয়া যে এই ধরনের প্রবাবল সমস্যায় তুমি পড়তে পারো, তাহলে তখন তোমাকে এই জিনিসগুলো কিন্তু রাতারাতি তৈরি হবে না। লাইব্রেরি ওয়াক করবে, কলেজ বা স্কুলে এগুলো পড়বে, আস্তে আস্তে তুমি ডেভেলপ হতে শুরু করবে। নেক্সট হচ্ছে স্টুডেন্টকে ড্রিম তৈরি করা। ড্রিম, সেই ড্রিমের কারিগর কিন্তু আমরাই, আপনি, আমি, সবাই। যে সে অবসর সময় একই করে কাটাচ্ছে, সে কোনো ক্রাফটিং ওয়ার্ক করছে কিনা, সে ভবিষ্যতে কি হতে চায় তার সম্বন্ধে একটা প্যাসেজ লিখছে কিনা। আমরা প্রচুর ছেলে মেয়েকে দেখছি প্রচুর ভালো, হয়তো সেই ছবি আঁকে, প্রচুর ভালো, মানে আই মিন টু সে দ্য আর্টিস্টিক মেন্টালিটি ইজ ভেরি হাই বা অ্যাস্থেটিক পার্ট ইজ ভেরি হাই, কিন্তু বলছে না বাবা বলেছে ওই লাইনে পড়া যাবে না। তো এই যে ড্রিমের এগেনস্টে আমরা যাচ্ছি, সেটাও আমরা ঠিক করছি কিনা, হয়তো আজকে দিনে এটা নিয়েও আমাদের একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে। অ্যাসপিরেশনস অলরেডি আমি বলেছি, অ্যাসপিরেশন অফ পেরেন্ট আর অ্যাসপিরেশন অফ দ্য স্টুডেন্ট, যেটা আপনাদের লেখাতেও আমি পেয়েছি, যে এই অ্যাসপিরেশন অফ দ্য স্টুডেন্টকেই কিন্তু সম্পূর্ণ প্রাধান্য না দিলেও, দেখুন পড়বে তো সে, চাকরি করবে সে, চাকরিটাকে রক্ষা করবে সে, প্রমোশন পাবে সে। তা বাবা মার ইচ্ছাটা যদি বড় হয় তাহলে তো বাবা মা তো ম্যাক্সিমাম অফিসে ড্রপ করে দিতে পারে, অফিস থেকে নিয়ে আসতে পারে। তাহলে বাচ্চাটি যদি কাজের মধ্যে আনন্দ না পায়, কাজের মধ্যে অ্যাপ্রিসিয়েশন না পায়, নিজেকে প্রুফ করার জায়গা না পারে, তাহলে সে কি করে মোটিভেটেড হবে? সেই জন্য বাচ্চার সাথে কথা বলুন, বাচ্চার অ্যাটেনশন দিন, বাচ্চাকে পড়াশোনার বাইরে সারাটা দিন কিভাবে কাটালো সেটা জিজ্ঞেস করুন, যতটা সম্ভব তার সাথে ফ্রেন্ড ফিলোজফারের মতো মেশার চেষ্টা করুন। তাহলে দেখবেন ক্যারিয়ার কাউন্সেলিং এর অনেক কাজটাই আপনারা নিজেরা বাড়ি বসে করে নিতে পারছেন। নেক্সট হচ্ছে
স্পেসিফিক অ্যাডভাইস, দেখুন এখানে কিন্তু স্পেসিফিক অ্যাডভাইস কি ধরনের হতে পারে? অবশ্যই জব সেন্ট্রিক, কারণ এই প্রফেশনাল ওয়ার্ল্ডে প্রত্যেকটি বাচ্চা যে পড়াশুনো করছে তারা কিন্তু ভবিষ্যতে দাঁড়াবে বলে, সুতরাং জব স্পেসিফিক অ্যাডভাইস তাদের আপনি এমন জায়গায় নিয়ে যান ক্যারিয়ার কাউন্সেলিংয়ে, যেখানে সে পরিষ্কারভাবে একটা লাইন রূপরেখা পাবে, একটা থট প্রসেস ডেভেলপমেন্ট করতে পারবে যে হ্যাঁ এইটা পড়লে আমি এই লাইনে চাকরি পেতে পারি, এই চাকরির এইরকম এরকম বর্তমান স্যালারি আছে, যে এই লাইনে গেলে আমি সরকারি চাকরিও করতে পারি, এই লাইনে গেলে বেসরকারি বা বোথ আমি অ্যাপ্লাই করতে পারি, আমার পাসপোর্ট ভিসার কোনো অসুবিধা হবে কিনা, আমি স্কলারশিপ পেতে পারি কিনা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা প্রাইভেট ব্যাংক সব জায়গা থেকে। তো এইভাবে আমাকে পুরো জিনিসটাকে তাকে স্পেসিফিকভাবে সার্ভিস দিতে হবে। ধরুন একটি জবের ক্ষেত্রেই ধরে নিচ্ছি, ধরুন মার্কেটিং, তো যে কেউ মার্কেটিং পড়তে চলে যাচ্ছে, তো যে কেউ তো মার্কেটিং পড়লে হবে না। এটা আপনারা যারা সিনিয়র আছেন তারা আমার সাথে একমত হবেন, যারা জুনিয়র আছে তারাও হয়তো একমত হবেন যে মার্কেটিং যাওয়া মানে তার মার্কেট সম্বন্ধে একটা প্রপার নলেজ থাকবে, সেটা ছোট থেকেই তৈরি হবে 11-12 থেকে। তাই জন্য তাকে কমার্স পড়তে হবে না 11-12-এ, কিন্তু মার্কেটে কোনো প্রোডাক্ট একটা অফার দিচ্ছে, তার মনে ইনকুইজিটিভ আসবে যে হ্যাঁ এই অফারটা কেন দিচ্ছে, হয়তো বাবাকে বলছে, টিচারকে বলছেন, বা সে গুগলসে দেখছে বা ইউটিউবে দেখছে, যেভাবেই হোক তার মাইন্ড স্যাটিসফ্যাকশনটা আনতে হবে যে এই অফারটার মানে কি, এই অফারটার মানে কি। সে ধরুন টেকনিক্যাল ওয়ার্ড প্রাইস অফ আর ডিসকাউন্ট, তো এই যে টেকনিক্যাল ছোট ছোট ডিফারেন্স, এগুলো বাচ্চারা যদি মনে প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোকে আপনারা ট্যাকল করুন এবং এইগুলোকে তাদের ফুলফিল করার চেষ্টা করুন। সে যদি মার্কেটিংয়ে যায়, সে বাচ্চাটাকে হার্ডওয়ার্কিং হতে হবে। অবশ্যই ক্যারিয়ারের শুরুতে প্রথম থেকে তাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে। উপর দিকে যত যাবে মার্কেটিং লাইনে, ক্যারিয়ারের মানে মার্কেটিংটাকেই যদি তার ক্যারিয়ার ধরি, তাহলে জুনিয়র থেকে সিনিয়রে যখন সে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, জোনাল ম্যানেজার আরও উপরে উঠতে থাকবে, গড ব্লেস দেম, তখন কিন্তু তাকে মার্কেটিং আরও টাফনেস জায়গাটা একটু কমবে, ডিসিশন মেকিং পাওয়ারটা তার বেশি আসবে, টিম ম্যানেজমেন্টটা বেশি আসবে। এই ছোট ছোট জিনিসগুলো যদি কোচিং সেন্টারও একটু বোঝাতে পারে, কিন্তু এখানে আমি বেগ পার্ডেন, সেই ফেসিলিটি আজকে এই সমাজে হয়তো স্টুডেন্টরা পায় না। শুধু নাম্বার গেম অ্যান্ড র্যাট রেসের পিছনে আমরা দৌড়াচ্ছি। আচ্ছা, সীমা ম্যাডাম জয়েন করেছেন। হ্যাঁ, নমস্কার সবাইকে যারা পরে জয়েন করেছেন। সামার প্রোগ্রাম বা আর কোনো অ্যাডভান্স প্রোগ্রাম, আপনারা হয়তো জানেন যে সামার ক্যাম্প হয় সরকারি স্কুলে, খুব বিশেষ হয় কিনা আমি জানি না, এটা হয়তো শুনেছি দু একটা জায়গায় হয়, যারা একটু ইনিশিয়েটিভ নিয়ে করেন স্কুল, সরকারি অধ্যুষিত স্কুলগুলো। কিন্তু প্রাইভেট স্কুল যেগুলো ভালো তাদের কিন্তু সামার ক্যাম্প হয়। এই সামার ক্যাম্প আমি প্রথম ফেস করেছিলাম, একটা সময় আমি রোটারি করতাম, রোটারিতে এই সামার ক্যাম্পে স্টুডেন্টরা আসত। তো রোটারিতে এলে তাদের কিন্তু এই রোটারির মধ্যে থেকেই যারা আছেন, কেউ ক্যারিয়ার নিয়ে বলছেন, কেউ হয়তো কোম্পানির ফাইন্যান্স এক্সপার্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি তাদের অ্যাকাউন্টস শেখাচ্ছেন, তাদের নিয়ে হয়তো কোনো একটা প্রোগ্রাম করছেন, ওয়ার্কশপ করছেন। তো ছোটোর থেকে তারা কিন্তু সেগুলো তৈরি হয়। যদি একটি বাচ্চার এরকম কোনো সুযোগ আসে, আপনারা তাদের অ্যালাউ করবেন, অবশ্যই সেটা আপনাদের অনুমতি সাপেক্ষ, কিন্তু এই ধরনের জিনিস কিন্তু সময় নষ্ট করে না, বরং তাকে আরও সুশৃঙ্খল, তাকে আরও 5টা আননোন মানুষের সাথে পরিচয়, আরও আননোন পরিবেশের সাথে পরিচয় করতে হেল্প করে, যেটা তার কিন্তু পরবর্তী দিনে অনেক বেশি সুবিধা হয়। আপনি যদি আমার কথাই ধরেন, আমি 18 বছর বয়স থেকে কিন্তু রোটারঅ্যাক্ট ক্লাব করেছি, যেটা জুনিয়র অফ দ্য রোটারি, টিফিনের পয়সা বাঁচিয়ে। এই রোটারঅ্যাক্ট ক্লাবও কিন্তু আমরা করেছি, পদ সামলেছি, আমরা মাইনুটস লেখা শিখেছি। আমরা যখন পারিনি, আমরা রোটারিয়ানদের কাছে যেতাম কোনো কোম্পানির কানেকশন করার জন্য, কোথাও আমরা আমেরিকান এম্বাসি ভিজিট করেছি আমাদের কলেজ লাইফে। তা আজকে কোনো কিছুই ফেলা যায় না, আমি আমার পার্সোনাল জীবনের উপলব্ধি থেকেই এটা বুঝতে পারছি। সুতরাং স্টুডেন্টকে, আপনার বাড়ির সন্তানকে আপনি মোটিভেট করুন, লার্ন করো, নম্বর তো পাবেই, নলেজ তৈরি করো, লার্ন করো, যেভাবেই হোক তোমাকে লার্নিংয়ের ডোমেনটাকে অনেক বাড়াতে হবে।
তুমি একটা ইন্টারভিউতে গিয়ে যখন বসবে, ধরো তুমি এমবিএ পড়তে যাচ্ছ, ভালো কথা, তুমি গ্র্যাজুয়েটের পর এমবিএ পড়তে যাচ্ছ, তো তুমি এমবিএ পড়তে যাচ্ছ, তুমি বিবিএ পড়তে যাচ্ছ, তোমার একটা ইন্টারভিউ সেশন তো হবে। তা সেই ইন্টারভিউ সেশনে তো শুধু তোমার নাম কি আর ইত্যাদি এগুলো জিজ্ঞেস করবে না। তোমাকে যদি একটু জিজ্ঞেস করে যে আজকে ডলারের রেট কত, তুমি বলতে পারা উচিত। তোমাকে যদি জিজ্ঞেস করে আজকে ওই মুখ খেলাটায় কে জিতলো, অথচ খুব দুঃখের বিষয় এই স্মার্টফোন, স্মার্ট মোবাইল আজকে ইয়ং জেনারেশনের হাতে কিন্তু সবসময়ই রয়েছে, কিন্তু তারা কিন্তু খুব প্রোডাক্টিভ জিনিস দেখে বলে আমার মনে হয় না। খুব প্রোডাক্টিভ জিনিস, খুব লিমিটেড 5 to 10% স্টুডেন্ট খুব প্রোডাক্টিভ জিনিস দেখে এবং মোবাইল যে যন্ত্রটা এটাকে খুব এফেক্টিভলি ইউজ করে। যদি আমি ভুল বলে থাকি আমি তার জন্য ক্ষমা প্রার্থী। নেক্সট হচ্ছে একাডেমিক প্রোফাইল। হ্যাঁ, এটা স্টুডেন্টদের পক্ষে বা প্যারেন্টের পক্ষে অনেক সময় তৈরি করা সম্ভব না, যেটা স্টুডেন্ট সামারি। বিশেষ করে একটা স্টুডেন্টের একাডেমিক প্রোফাইল, ধরুন যখন সে বিদেশে যেতে চাইছে তখন তাকে কি করে একাডেমিক প্রোফাইল তৈরি করতে হবে, কি করে তার ভেরিফিকেশন হবে। তো এই পুরো জিনিসটা তাকে, বাচ্চাকে প্রথম থেকে বুঝিয়ে দিতে হবে, পেরেন্টকে বুঝিয়ে দিতে হবে, এবং তিনি যদি জানেন তো খুব ভালো, কোনো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে যে কেস প্ল্যানিং, দ্যাট মিনস প্রিপারেশন ফর কেস প্ল্যানিং। কেস প্ল্যানিং মানে হচ্ছে কেস টু কেস ডিফার করবে। যেমন ধরুন একটি বাচ্চা ডাক্তারি নিট দেবে বলে পড়াশোনা করছে, ভালো কথা, নিট পেয়ে গেল। এবারে নিট পেয়ে গেল মানে সরকারি, মানে গভর্নমেন্ট আন্ডারে যে কলেজগুলো, যেটা আমরা সাধারণভাবে ভেবে থাকি মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব, কিন্তু সে পেল না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পেল না, তখন সে প্রাইভেটের দিকে ঝুঁকবে। সেটা সামর্থ্যে যদি আপনার কোলায় আপনি করতে পারেন। তবুও কিছু জিনিস থাকে যেগুলো আপনারা যদি জানতে চান আমাকে লিখবেন টেক্সটে, বা সর্বশেষে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দেবো। আপনারা জানতে চাইলে আমি অবশ্যই উত্তর দেব, টেক্সট করে হোক বা ইমেল আইডিতে হোক। আবার এই একই কেস, সে নিট পেল না সরকারিতে, আবার তার বাবার ক্ষমতাও নেই, বা তিনি মনে করেন যে প্রাইভেট কলেজে পড়লে ভালো হবে না তার কেরিয়ারটা, তাহলে সে কি করবে? ফর এক্সাম্পল, তখন আমরা তাকে তার সবকিছু, এই যে আলোচনা করলাম, এটা 10%ও নয় একটা স্টুডেন্টকে স্টাডি করার জন্য। তখন সম্পূর্ণ স্টাডি করে তাকে আমরা যখন বলবো যে তুমি ফার্মাকোলজি পড়তে পারো, আপনারা এই মেসেজে একটু যদি লেখেন আমি উপকৃত হব। ফার্মাকোলজি জিনিসটা কি আপনারা যদি অবগত থাকেন একটু ইয়েস টাইপ করবেন। আমরা কোনো স্টুডেন্টকে বললাম তুমি ফার্মাসি পড়, দেখুন ফার্মাসিটা আমরা কিন্তু সবাই কম বেশি জানি, কিন্তু ফার্মাকোলজি কিন্তু খুব চট করে হয় না। এই যে ফার্মাকোলজি মানে যে ওষুধের বেসিক কম্পোজিশন, মানে রিসার্চ R&D-তে সে চলে যাবে। যে ওষুধ ডাক্তারবাবুরা লিখছেন সেই ছেলে সেই ওষুধের কম্পোজিশন বানাচ্ছে। সুতরাং কেরিয়ার ডাক্তারিতে, ফর এক্সাম্পল, কি ডাক্তারিতে চান্স পেলাম না বলেই, মানে কোট আনকোট, ওই আনন্দবাজার একটা রিপোর্টিং বেরিয়েছিল যে রাজস্থানের কোটা থেকে কিছু বাচ্চা সুইসাইড করেছিল। খুব দুঃখ পেয়েছিলাম, মর্মাহত। আজকে প্রচুর লাইন আছে, এটা একটা জাস্ট উদাহরণ দিলাম। একটি কেস আমরা পেয়েছিলাম, ছেলেটি ISI এর পরীক্ষা দিয়েছিল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, পায়নি চান্স, এন্ট্রান্সে চান্স পায়নি, খুব ফ্রাস্ট্রেটেড। পরে তাকে আমরা যেভাবে আমি গাইড করলাম, তাকে অ্যাকচুরিয়াল সায়েন্স প্লাস এনি BBA ফিনান্স অথবা বিকম ফাইন্যান্স অনার্স, কি দাঁড়ালো? বিকম ফাইন্যান্স অনার্স প্লাস অ্যাকচুরিয়াল সায়েন্স। হয়তো এই শব্দটা আপনাদের কাছে নতুন আজকে। অ্যাকচুরিয়াল সায়েন্স কারা করতে পারবে? অরিন্দম রাহা। হ্যাঁ, থ্যাংক ইউ অরিন্দম, তুমি জয়েন করার জন্য। অ্যাকচুরিয়াল সায়েন্স তারাই করতে পারবে। আমি 3টে সাবজেক্টের কথা বলবো
এই তিনটে সাবজেক্ট তারা যদি খুব কংক্রিটলি নিজেদের প্রিপেয়ার করে বা ভেতর থেকে স্ট্রেংথফুল হয় আমরা বুঝতে পারি, তাহলে আমরা তাদের অ্যাডভাইস করি। কি সেই তিনটে? নাম্বার 1 ম্যাথামেটিক্স, নাম্বার 2 স্ট্যাটিস্টিক্স, নাম্বার 3 ইকোনমিক্স। এই যে তিনটে সাবজেক্টের কম্বিনেশন, ট্রায়াঙ্গেলটা, এটা একটা ছেলেকে কোথায় নিয়ে যেতে পারে কারোর কল্পনা আছে আপনার? কোথায় কাজে লাগে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স? অ্যাকচুয়ারিয়াল সায়েন্স কাজে লাগে আমাদের প্রত্যেকেরই ঘরে কোনো না কোনো ইন্স্যুরেন্স কিন্তু আছে। সোহম ভট্টাচার্য, ওয়েলকাম। দেখুন, আমাদের প্রতি ঘরে ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স, মেডিক্লেম, গাড়ি থাকলে গাড়ির ইন্স্যুরেন্স, কোথাও ফায়ার ইন্স্যুরেন্স, থেফট ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কি করে ক্যালকুলেট হবে? এই ইন্স্যুরেন্সের কেউ মারা গেল কিভাবে ডেথ কভারেজ হবে? এই পুরোটা প্রি প্ল্যান্ড করা, সেটা কিন্তু এই বাচ্চার কাজ। ইয়েস, আকাশ পাল, আকাশ, তুমি জয়েন করেছো, ভেরি গুড। আকাশ আমাদের বর্তমান ছাত্র। তাহলে এই যে ইন্স্যুরেন্সের যে প্রিপারেশনটা, এটা কিন্তু বিবিএ পড়ানো হয় আজকের দিনে, অল ইন্ডিয়াতে বা বিদেশেও বিবিএ ইন্স্যুরেন্স। কিন্তু আমরা যে কম্বিনেশনটা বললাম, এই কম্বিনেশনটা আমি আপনাকে বললাম, আপনি নেটে গিয়ে অ্যাকচুরিয়াল, ACTURIAL, অ্যাকচুরিয়াল সায়েন্স এটা টাইপ করুন। বাট যে কোনো ওষুধ যখন তখন তো অ্যাপ্লাই করা যায় না। ধরুন আপনি বাচ্চাকে হঠাৎ করে বললেন তুই এটা পড়, ফিল ফ্রি টু কনসাল্ট এনি ক্যারিয়ার কোচ, সার্টিফাইড ক্যারিয়ার কোচ বা সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর। তাদের দিয়ে একবার টেস্ট করিয়ে নেবেন যে এই জিনিসটা আমি শুনেছি কোনো একটা লাইভ ভিডিওতে, তো সেক্ষেত্রে এই কোর্সটার ক্ষেত্রে ব্যালেন্স করে কিনা। কারণ এখানে মেধা যেমন দরকার, তেমনি কিন্তু সবসময় পড়াশুনো করার মধ্যে থাকতে হবে। কারণ বিভিন্ন ইকোনমিক লস বারবার চেঞ্জ হবে, ফাইন্যান্সিয়াল ল চেঞ্জ হবে, লাইক দ্যাট। সো অনেক কিছু ব্যালেন্স তাকে করতে হবে। এবং আপনারা অবাক হয়ে যাবেন, এই যে ছেলেটি ISI চান্স না পেয়ে দুঃখ পেয়েছিল, সে ছেলেটি যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তার যদি প্যাকেজ আপনি শোনেন, ইয়ং বয়সে সে 14 থেকে 15 লাখ টাকা জয়নিং স্যালারি নিয়ে জয়েন করেছে 20-25 বছর বয়সে। সুতরাং কি ধরনের, এগুলো জাস্ট এক্সাম্পল। আমি দুটো সেকশন এক্সাম্পল দিলাম, একটা এনিট দিয়ে ডাক্তারি করা না পেলে কি হতে পারে, আর একটা পার্ট হচ্ছে আমি ISI পরীক্ষা দিয়ে চান্স না পেলাম, আমি হতোদ্যম হয়ে পড়লাম। নো, কেরিয়ার ইজ অল টুগেদার দ্য ডিফারেন্ট থিং। তো একটু অন্য কথায় নিয়ে যাচ্ছি। কেরিয়ার শব্দটা, যে এই কেরিয়ার কাউন্সিলিং, কি ধরনের প্রশ্ন আমরা ফেস করি, এটাকে যদি খুব শর্টে বোঝাই, তাহলে কেরিয়ার জিনিসটা কি, ওই শব্দটার মধ্যেই কেরিয়ার কনসেপ্টটা চলে এসছে। এটা আমি আমার পারসেপশন বলছি, আপনি নেটে কিন্তু এটা নাও পেতে পারেন। আমার সমগ্র 23-24 বছরের অভিজ্ঞতাকে সাথে নিয়ে আমি এটা বলছি। সি মানে হচ্ছে কম্পিটেন্স, মানে সেই স্টুডেন্টের কতটা ইনার স্ট্রেংথ আছে, সে কতটা কম্পিটেন্ট ফর দ্য ওয়ার্ক। এ, তার মধ্যে অ্যাচিভমেন্ট মেন্টালিটি আছে কিনা, সে কনকোয়ার করার মতন মেন্টালিটি আছে কিনা, জয় করার মতন মেন্টালিটি আছে কিনা। দেখুন, সে একটা ভালো নিট দিল, চান্স পেল, এটাও জিতলো। এবার তো তাকে তো হতে হবে, মানে জবটাকে, চাকরিটাকে, প্রফেশনটাকে ধরতে হবে। কেউ চাকরি পেলেও তাকে প্রমোশন নিয়ে হতে হবে, লাইক দ্যাট। সুতরাং এ ফর অ্যাচিভমেন্ট। আর CAR, আর মানে রিলেটেডনেস, তাকে বাস্তবের সাথে রিলেট করতে হবে, কোরিলেট করতে হবে। ER, পড়ে রইল আর দুটো ER।
প্রথম এইটা হচ্ছে এডুকেশন। যে এডুকেশন, ইয়েস, আজকে সেই এডুকেশন তার হয়তো বাস্তবিক লিটারেল ডিগ্রি ডিপ্লোমা নেই, কিন্তু তার এমন কিছু এডুকেশন আছে যেটা দিয়ে সে এন্টারপ্রিনিউরিয়াল মেন্টালিটিতে কোনো বিজনেস সেট আপ করতে পারে, যেখানে কিন্তু অনেক কোয়ালিফাইড পার্সনস চাকরি করছে। আমরা ইতিহাস ঘাটলে আমরা কিন্তু একে একে ধীরুভাই আম্বানি, জামশেদজি টাটা অনেককেই পেয়েছি, সংখ্যায় কম হতে পারেন, বাট পার্ট অফ দ্য ডিসকাশন। এটা একটা এডুকেশন হতে পারে। আর একটা এডুকেশন জেনারেল এডুকেশন, মানে কমন সেন্স অ্যান্ড এক্সেট্রা। থার্ড আর একটা এডুকেশন, সেটা পার্ট অফ আমার ইয়ের এডুকেশন, মানে আই মিন টু সে লিটারেল ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেশন, এই ধরনের এডুকেশন। একটা লাস্ট পড়ে রইল এমপ্লয়াবিলিটি। কি তৈরি পড়লে, কিভাবে তৈরি হলে আমার চাকরির সম্ভাবনাটা উজ্জ্বল হবে, দেয়ার উড বি বেটার স্কোপ ফর জবস। লাস্ট আর, প্রথম আরটা ছিল রিলেটেডনেস, এই আরটা হচ্ছে রেশিও অ্যানালিসিস। কিসের সাথে কিসের রেশিও? এই রেশিও মানে হচ্ছে আমরা কত ইনভেস্ট করেছি আর আমরা কত রিটার্ন পাচ্ছি। দ্যাট মিনস আমরা কত ইনভেস্ট করেছি, ক টাকা ইনভেস্ট করেছি, কত সময় ইনভেস্ট করেছি। এটা টিম গেম, বাবা মা, বাচ্চা, টিচার, মেন্টার, ক্যারিয়ার কাউন্সিলর, সবাই। তার রিটার্নের এক্সপেকটেশন আমার কি হতে পারে সেটাকে অ্যানালাইজ করে প্রিডিক্ট করা, এটা হচ্ছে রেশিও অ্যানালিসিস। তো যাই হোক, আজকে আপনারা যারা লাইভে এসছেন, আমি মোটামুটি যতটা আজকে প্ল্যান করেছিলাম যে ওভারঅল একটা ধারণা দেওয়ার জন্য যে আমরা কি কি বাস্তবিক সমস্যা ফেস করি, আমরা স্টুডেন্টদের কি কথা বলতে চাই, পেরেন্টসকে কি কথা বলতে চাই, তো সেইগুলো একটু শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত, সায়ন্তন ইজ দেয়ার, গুড ইভিনিং সায়ন্তন, আপনারা যদি এগুলো সুচিন্তিত কোনো মতামত থাকে, আপনারা আমাদের ফোন নাম্বারটা আমি বলছি, নোট করে নিতে পারেন, 7980344644, 7980344644। হ্যাঁ, গুড ইভিনিং সায়ন্তন, গুড ইভিনিং। ভালো আছো তুমি? আমাদের ওয়েবসাইট www.mmcconsultancy.org, www.mmcconsultancy.org। আপনি গুগলসেও যদি লেখেন মুখার্জি ম্যানেজমেন্ট কনসালটেন্সি, আপনি ক্লিক করলেই পেয়ে যাবেন যে আমরা সমগ্র কি বিষয়ে কাজ করি। যাই হোক, ইন দ্য সামারি, আমরা আজকে যে উপস্থাপনাটা করলাম, আমি আপনাদের সুচিন্তিত মতামত আপনারা আমাদের জানান। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো লিখুন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। অরিন্দম রাহা, স্যার একটা ভ্যাকেন্সি আছে বিকম আর বিএসসি উইথ গুড এক্সেল নলেজ, হেড অফিস পোস্টিং, রিস্ক ডিপার্টমেন্ট, যদি কেউ থাকে বলবেন। থ্যাংক ইউ অরিন্দম। হ্যাঁ, অরিন্দম আমাদের কি বলবো, এখন ছোট ভাইয়ের মতো, কিন্তু ও অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্ট, ও আমাদের এইচআর স্পেশালাইজেশনেরই স্টুডেন্ট। অরিন্দম, তুমি আশা করি ভালো আছো। তুমি আমাকে পার্সোনালি একটু টেক্সট করে দিও, আমি অবশ্যই, যদি ইন্টারেস্টেড কেউ থাকে, জব ডেসক্রিপশনটা দিয়ে দিও, আমি অবশ্যই ফরওয়ার্ড করে দেবো তোমাকে। তো আপনাদের আর কিছু কোয়ারি থাকলে বলুন, আমি আর একটু আছি অনলাইন, লাইভে থাকছি আর একটু সময়। কিন্তু একটাই কথা আজকে প্রোগ্রাম শেষ করার আগে,
যে আপনারা কেউ বাচ্চাকে অতিরিক্ত প্রেশার দেবেন না, তার ইন্টারেস্টটা খোঁজার চেষ্টা করুন। কারণ একটা জিনিস আপনি বুঝবেন যে বাই বার্থ যে জেনেটিক্যাল ট্রান্সফরমেশন নিয়ে বাচ্চাটি এসছে সেটাকে কমপ্লিটলি অস্বীকার করার জায়গা আমাদের কারো নেই। নাম্বার 2, যে কালচারাল সোসাইটির মধ্যে সে বর্ন আপ হচ্ছে, বর্ন অ্যান্ড বট আপ হচ্ছে। রাহুল ভার্চাল, ওকে, কেমন আছো রাহুল? আশা করি ভালো আছো। তো সেটাকেও আমরা ইগনোর করতে পারবো না। দেখুন, আমরা জয়েন্ট ফ্যামিলি ভুলে গেছি, আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে এসে পৌঁছেছি। সুতরাং মোস্ট বাচ্চারা একটু সেলফ সেন্টার্ড, শেয়ারিং মেন্টালিটি কম, এগুলো রিফ্লেকশন কিন্তু পড়াশুনো, ভবিষ্যতে চাকরি জীবন সব কথাই এসে পড়তে পারে। হ্যাঁ রাহুল, আমিও ভালো আছি, তুমিও ভালো থাকো, সুস্থ থাকো। রাহুল, আমি যতটা মনে করতে পারছি, রাহুল নিউ টাউনে থাকে। হি ইজ অলসো গুড ট্রেনার। শুভব্রত দা তো কর্পোরেটে আছেন, টুরবন্দা ম্যানেজমেন্ট কলেজে আছেন। তো যাই হোক, কেউ তাদেরকে খুব প্রেশারাইজড করার থেকে আমি বলবো ইন্টারেস্ট তৈরি করুন। ইন্টারেস্ট তৈরি করুন, তাকে এনগেজ করুন। সে যাতে লাইব্রেরি ওয়ার্ক করে, তাকে অনলাইন লাইব্রেরির আপনি রেজিস্ট্রেশন করে দিন। ঠিক আছে, মোবাইলটা হাতে আছে, তুমি অনলাইন লাইব্রেরিতে রেজিস্টার্ড করো, যেটা আমাদের ন্যাশনাল লাইব্রেরি। মোস্ট প্রবাবলি এটা ফ্রিতেই ছিল, তবে আমি যেটুকু শুনছি হয়তো ফ্রিটা বোধহয় উঠে যাবে বা গেছে, অল্প কিছু পয়সা নিতে পারে, এটা আমি খুব কনফার্ম নই। বাট তারা অনলাইন রেজিস্ট্রেশন করা যায়, অনলাইন লাইব্রেরি অ্যাক্সেস করা যায়। তো এরকম আপনারা একটু নিজেরা ভাবুন, একটু ইনোভেটিভ ভাবে, যে বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে নার্চার করা যায়। কারণ আমি যদি আম গাছ পুঁতি তো আম গাছে আমই হবে, তো জাম গাছ পুতলে জামই হবে। সুতরাং যে বাচ্চাটি পৃথিবীতে এসছে তার একটা বেসিক ইনহেরিট জেনেটিক্যাল পার্ট নিয়েই সে চলছে। পার্সোনালিটি মানে আমরা শুধু বাইরের দিকটা ধরি, তার ইন্টারনাল সাইকোলজিটাকেও বুঝতে হবে, যাতে সে আপনার থেকে, হ্যাঁ কিছু কথা সে গোপন করবেই, হিউম্যান সিক্রেসি ইজ দ্য রাইট, বাট স্টিল সে যেন অতিরিক্ত জিনিস হাইড না করে যায়। স্কুলে কেমন কাটালো সে যাতে আপনার সাথে শেয়ার করার সুযোগ পায়। আপনাকে যদি অতিরিক্ত ভয় পেতে শুরু করে তাহলে কিন্তু সে আপনাকে এগুলো শেয়ার করবে না। সুতরাং আপনি কেরিয়ার কাউন্সিলরের কাছে পরে আসবেন, আগে বাচ্চাকে পেরেন্টিং করুন, তাকে সুন্দর করে যত্ন নিন, তাকে টাইম টু টাইম লক্ষ্য রাখুন, সে তার মুভমেন্ট লক্ষ্য রাখুন, সে পড়ে এলে তার ব্যাগটা চেক করুন, যে সে খাতায় টিচার কেটে দিয়েছেন, সেই প্রাইভেট টিউটরের সাথে কন্ট্যাক্ট রাখুন। সুতরাং এটা একটা বিরাট গেম। দেখুন, একটা ছোট্ট লাস্ট কথা বলে আমি হয়তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নেব ফেসবুক লাইভ থেকে। একটি স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি সন্ধ্যাবেলায় কি করো? বললো, কি আর করবো, বাবা মা তো দুজনেই চাকরি করেন, বাইরে থাকেন, রাত্রির বেলা আসেন, আমি ঠাকুমার কাছে থাকি, ঠাকুমার বয়স হয়ে গেছে, ঠাকুমা শুয়ে পড়ে, আমি আমার মোবাইল ঘাঁটি, এই করি ওই করি। ঠিক একই রকম ওই বাচ্চাটি আরেকবার বললো, বাবা মা যদি ছুটির দিনে, আমি বললাম ছুটির দিনে কি করো, সানডেতে? বললো, বাবা মা আমাকে নিয়ে ট্রিট দিতে বেরোয় কোনো দিন, কোনো আইনক্স বা কোথাও যাই, কোনো মল টলে। আমি একটু বোঝার জন্য বললাম, কি দোকান বাজার করতে যাও? বললো, না ওই খেতে টেতেই যাই, দোকান বাজার অল্প করে বাবা মা ওখানে, আমরা তো অনলাইনেই পারচেস করি বেশি। বললাম যে তাহলে বাবা মা আর কি তুমি এক্সপেক্ট করো? বললো, না বাবা মা তো বাড়িই থাকে না, বেশিরভাগই তো আমি যদি বাড়িতে থাকিও বাবা মা তাদের কাজে বেরিয়ে যাচ্ছে, বাজার করছে, নাইট ক্লাবে যাচ্ছে, কি এই করছে, কি আড্ডা দিচ্ছে, কি ক্লাবে যাচ্ছে, পাড়ায় সামনে পুজো মিটিংয়ে যাচ্ছে। সেই আমি আপনাকে হয়তো বোঝাতে পেরেছি কি পারিনি জানি না, বাচ্চার মনের মণিকোঠাটায় ঢোকা দরকার। ইউ হ্যাভ টু হ্যাভ ইন্ট্রোস্পেক্ট ইন দ্য মাইন্ড অফ দ্য স্টুডেন্ট, যে ওর মনের মধ্যে কি চলছে। তো সেই জায়গাটায় যদি আমরা পৌঁছাতে পারি তাহলে হয়তো আমরা ওই মানে লেস প্রোডাক্টিভ বা আনপ্রোডাক্টিভ এই ধরনের বাচ্চাকে দিয়েও আমরা একটা বৃহত্তর জায়গায় কিছু করতে পারবো। তো এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে।
এগুলো আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। শুধু যেমন ওষুধ খেলেই ডাক্তারের কাছে গেলাম আর ওষুধ খেলাম রোগ কমে যায় এমন না, ডায়েট চার্ট মেনটেন করতে হয়, হ্যাঁ, ডাক্তারের ইনস্ট্রাকশন মেনটেন করতে হয়। ঠিক সেরকম আপনি কেরিয়ার কাউন্সিলরের কাছে অবশ্যই আসবেন, নিয়ে যাবেন, কিন্তু যেটা আপনার কন্ট্রোলের মধ্যে সেটাকে আপনি একটু সেন্সারিভাবে দেখুন। আমার মনে হয় যে ছেলে মেয়েগুলো একটু চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে বা তাদের জন্য আপনারা চিন্তায় আছেন, এই প্রচণ্ড কম্পিটিশন, হাই কম্পিটিটিভ মার্কেটে আমরা তাদের কিছুটা অক্সিজেন অন্তত জোগান দিতে পারবো। এই কথা বলে আমি আজকের মতো লাইভ শেষ করছি। আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।